আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে আছি আমি মোহাম্মদ দেলওয়ার হোসেন। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে। আজকে আপনাদের রসায়নের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করার কথা ছিল, এসএসসি রসায়ন। তো এই সপ্তম অধ্যায়টা হচ্ছে যে কি অনেক অনেক তথ্যবহুল একটা অধ্যায়। আর এই তথ্যবহুল অধ্যায়টাকে আপনার আয়ত্তে নিয়ে আসতে চাইলে আপনাকে একদম এই অধ্যায়টার ফিল নিতে হবে। বলতে কি, আপনার এই অধ্যায় থেকে কয়েকটা টপিক থেকে সবসময় সৃজনশীল হয়ে থাকে। আমি আগে সেই টপিকগুলোর কথা বলি। যেমন আপনার জারণ সংখ্যা এবং জারণ বিজারণ বিক্রিয়ন, এটা এবং এটা পরস্পরের সাথে রিলেটেড। তার মানে এটা জানতে পারলে আপনি এটা ভালো করে জানতে পারবেন। তারপরে দেখেন, রাসায়নিক বিক্রিয়া এবং তার শ্রেণী বিভাগ থেকে আপনার দুইটা প্রশ্ন বেশি হয়ে থাকে। একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, একটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। তো আমি রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগ নিয়ে তো বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াকে ঠিক কত ভাগে ভাগ করা হয়, কিভাবে ভাগ করা হয়, প্রত্যেকটার এক্সপ্লেইন অর্থাৎ প্রত্যেকটা সংজ্ঞা ইনশাআল্লাহ আলোচনা হবে। তারপরে এই অধ্যায় থেকে বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া আছে, সর্বমোট আপনার দুইটা। তো দুইটা বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া থেকে সৃজনশীল খুব ভালো প্রশ্ন হয়ে থাকে। অ্যান্ড ফাইনালি এই অধ্যায়ের হিরো, এই অধ্যায়ের নায়ক, লা শাতেলিয়ার নীতি। এই প্রত্যেকটা টপিক নিয়ে আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে ভালো আলোচনা হবে। আর আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে একদম ফুল বেসিক কনসেপ্ট সহকারে কমপ্লিট করে জানানোর জন্য। তো প্রথমত আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন আসলে কি। ও আচ্ছা, এর আগে আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে যে কি আপনারা আপনাদের মোবাইলগুলোকে ভালো মতন রেখে দেন, পাশে খাতা কলম নেন, একটু দেখে দেখে নোট করিয়েন। আর যদি হেডফোন থাকে একটু হেডফোনটা নিয়ে ফেলেন। অনেক কথা বলে ফেলেছি, অনেক প্যাচাল পেড়ে ফেলেছি, আপনাদের সাথে এবার এখন ক্লাস শুরু করে ফেলি আমি। সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিজিক্সের ভিডিও অবশ্যই আসবে, রসায়নের সপ্তম অধ্যায়টা আমাকে একটু শেষ করতে দেন, তাহলেই হবে। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের প্রথমত জানতে হচ্ছে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন আসলে কাকে বলা হয়ে থাকে। আসেন একটু। তো ভৌত অবস্থা বলতে কি বোঝানো হয়ে থাকে? ভৌত অবস্থা মানে হচ্ছে যে আপনার তিনটা অবস্থা, যেমন কঠিন অবস্থা, তরল অবস্থা আর ওটা হচ্ছে গ্যাসীয় অবস্থা। তো এই তিনটা অবস্থাকে একসাথে বলা হয়ে থাকে ভৌত অবস্থা। এখন দেখেন, এই সারা জীবনে তো আমরা এগুলো পড়লাম, তারপর আরেকটু ছোট্ট করে হয়ে যাক না। আমি একটা পাত্রতে কিছু পরিমাণ বরফের টুকরা নিয়েছি, তাই তো? এবার এখন দেখেন, এই বরফটা হচ্ছে যে কঠিন অবস্থাতে আছে, তাই তো? এবার আপনি একটু চিন্তা করে দেখেন, এই বরফের অণুগুলো ঠিক কিরকম অবস্থাতে আছে। অণুগুলো হচ্ছে যে H2O। এবার আপনি যদি এখন এই বরফকে তাপ প্রয়োগ করেন, তাহলে এই তাপ প্রয়োগ করার ফলে পুরো বরফটুকু কিসে পরিণত হবে? পানিতে পরিণত হবে। তো পানি হচ্ছে কি? তরল অবস্থা। পানি হচ্ছে যে তরল অবস্থা। এবং পানির ভেতরে যে অণুগুলো আছে আপনি যদি সেগুলোকে দেখেন, তাও দেখতে পাবেন H2O। তারপর আরো যদি আপনি পানিকে তাপ প্রয়োগ করেন, তাহলে পানিকে আরো তাপ প্রয়োগ করার ফলে আমাদের এগুলো গ্যাসীয় পদার্থে রূপান্তর হবে। তো এই যে গ্যাসীয়, তাহলে যেটা হচ্ছে গ্যাসীয় অবস্থা, এটা হচ্ছে গ্যাসীয় অবস্থা। তারপরে যদি আপনি এখানের মধ্যে যে অণুগুলো আছে সেগুলোকে যদি দেখেন, বিশ্লেষণ করে দেখেন, তাও দেখতে পাবেন H2O। খেয়াল করে দেখেন, কঠিন অবস্থা থেকে তরল অবস্থা হয়েছে, তরল থেকে গ্যাসীয়। তার মানে অবস্থার এখানে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। কিন্তু কঠিন অবস্থাতেও তার ভেতরে ছিল H2O, তরল অবস্থাতেও তার ভেতরে ছিল H2O, গ্যাসীয় অবস্থাতেও তার ভেতরে ছিল H2O। এটা অণু। তাহলে অণু সমূহের ভেতরের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আমাদের এখানে অবস্থার পরিবর্তন হয়েছে। তাই বলা হয়ে থাকে যে পরিবর্তনের ফলে পদার্থের শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়, কিন্তু অণুসমূহের ভেতরের কোনো পরিবর্তন হয় না, তাকে ভৌত পরিবর্তন বলা হয়ে থাকে। তাহলে রাসায়নিক পরিবর্তন কাকে বলা হবে? অবস্থারও পরিবর্তনের সাথে সাথে এটা একটার অণুরও পরিবর্তন হবে, মানে উল্টো ঘটনাটা আর কি। মানে এখানে শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়, অণুর পরিবর্তন হয় না। কিন্তু ওখানে অবস্থারও পরিবর্তন হইতে পারে, কিন্তু অণুসমূহের পরিবর্তন 100% হতে হবে। এখন আসেন, ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট। খেয়াল করে দেখেন, ক্যালসিয়াম অক্সাইডের অণু
কার্বন ডাই অক্সাইডের অণু। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের অণু দেখতে একরকম, কার্বন ডাই অক্সাইডের অণু আরেক রকম, আর ক্যালসিয়াম কার্বনেটের অণু দেখতে আরো এক রকম। খেয়াল করে দেখেন তো। তাহলে আমাদের এখানে ক্ষেত্রে অণু যেরকম আছে, এখানে যেরকম অণু আছে, এই ভিন্ন দুইটা অণু একসাথে অ্যাডজাস্ট হয়ে অন্য ধরনের একটা অণু তৈরি করে ফেলেছে, বা অন্য জাতীয় একটা অণু তৈরি করে ফেলেছে। তার মানে অণুর পরিবর্তন এখানে হয়েছে, অণুর পরিবর্তন এখানে হয়েছে। তাহলে যে পরিবর্তনের ফলে খেয়াল করে দেখেন, ক্যালসিয়াম অক্সাইড যেটা হচ্ছে একটা সলিড কঠিন পদার্থ, কার্বন ডাই অক্সাইড এটা হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ, ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে একটা সলিড কঠিন পদার্থ। দেখেন সলিড গ্যাস থেকে শুধু সলিড হয়েছে, তার মানে অবস্থার পরিবর্তন হয়েছে। আবার এখানে দুইটা ভিন্ন অণু ছিল, এটা আরেক ধরনের অণু, এখানে অণু সমূহেরও পরিবর্তন হয়েছে। তার মানে যে পরিবর্তনের ফলে পদার্থের অবস্থার পরিবর্তনের সাথে সাথে অণু সমূহের ভেতরেরও পরিবর্তন ঘটে, তাকে রাসায়নিক পরিবর্তন বলা হয়। বিশেষ দ্রষ্টব্য, বিশেষ দ্রষ্টব্য দিয়ে একদম লিখে রাখেন এই কথাটা, যে কোনো রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক পরিবর্তন। যে কোনো রাসায়নিক বিক্রিয়া, আপনি যতগুলো আপনার বইয়ে রসায়নের যে বিক্রিয়াগুলো দেখেছেন প্রত্যেকটা রাসায়নিক পরিবর্তন। আশা করি আমার ছাত্রছাত্রী ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন জিনিসটা ক্লিয়ার করতে পারছেন। আমাকে একটু জানাবেন যে আপনারা এই জিনিসটা ভালো করে বুঝতে পেরেছেন নাকি পারেন নাই। তেইশ ব্যাচ যদি 11 চ্যাপ্টার বাদ দিয়ে কোনো সমস্যা হবে কিনা? 11 চ্যাপ্টার করবেন, কেন করবেন না? Oni, thank you so much from Dhaka, from Noakhali. আচ্ছা 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 আচ্ছা, সবারই ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মনিরুল ইসলাম, সুমাইয়া জাহান, সাদিকুল ইসলাম, আদিব, আলহামদুলিল্লাহ সবারই ক্লিয়ার হয়েছে। এখন একদম মনোযোগটা, এর আগে যদি মনে করেন যে আপনার 70% থাকতো, এখন 100%-এ পরিণত করেন। কেননা এই অধ্যায়ের মানে হিরো নাম্বার 1, তারপর এটা হচ্ছে হিরো নাম্বার 2, জারণ সংখ্যার উপর ভিত্তি করে আপনি এটা বুঝতে পারবেন। আর এই দুটো আরো যখন ভালো করে ক্লিয়ার হবে, এটা আপনার কাছে এমনিতে ধরা দিয়ে দিবে। তো এখন আসেন, আপনারা ওই মনোযোগটা শুধুমাত্র বাড়াই দেন, তারপরের অংশটুকু আমি দেখতেছি, একদম কোনো চিন্তা করিয়েন না। আমার এখানে আওয়াজ হচ্ছে অনেক বেশি। ওকে, দেখি, ওই আসিফুজ্জামান আমাকে নাকি রাজার মতো লাগতেছে। আমি কি রাজা নাকি? আসেন এবার, জারণ সংখ্যা কাকে বলা হয়ে থাকে? আমরা চিরচেনা দুইটা মৌল দেখব, যে দুইটা মৌলকে আমরা সব সময় জেনে রেখেছি। যে হোটেলে গেলে বা রেস্টুরেন্টে গেলে ফ্রিতে আপনাকে ডাল ভাত দেয়, আমরা টিচারেরা বেশিরভাগ সময় রসায়নকে জানানোর জন্য দুইটা মৌলকে বেশি ব্যবহার করি। সেই দুইটা মৌল কি জানেন? মানে আমার জানা মতে যেটা আমি বললাম সেটা হচ্ছে, একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন। তো সোডিয়াম আর ক্লোরিন, ডাল ভাত, এই দুইটা ডাল ভাত ফ্রিতে একদম সবসময় আমরা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করি। তো আমরা দেখি, আমরা সোডিয়ামকে কি দেখি? সোডিয়াম বাবু, তাহলে আমাদের সোডিয়ামের প্রথম কক্ষপথে থাকে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে থাকে আমাদের 8টা ইলেকট্রন। কয়টা যেন? 8টা। কয়টা বলতে হবে? 8টা বলতে হবে। চট্টগ্রামের ভাষা আমার সাথে শিখে ফেলেন। তাহলে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে 1টা ইলেকট্রন রয়েছে। আরো আমরা যদি খেয়াল করে দেখি আমাদের সেই ক্লোরিন বাবুর কথা, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে যে কি 8টি, তৃতীয় কক্ষপথে হচ্ছে যে কি 7টি থাকে। খেয়াল করে দেখেন ক্লোরিন বাবুর কথা। তো সোডিয়াম তার সর্বশেষ কক্ষপথ থেকে 1টা ইলেকট্রন ত্যাগ করবে। ত্যাগ করার পরে সোডিয়াম কিসে পরিণত হবে? ধনাত্মক আয়নে পরিণত হবে। ক্লোরিন 1টা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করার পরে ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হবে। তো এই যে ধনাত্মকটা আছে না নাই, এই ধনাত্মকটাকে আপনি জাস্ট এই +1 দিয়ে লেখেন, কারণ ধনাত্মক আয়ন একটাই, তাহলে +1। ঋণাত্মক আয়ন কয়টা? একটা, তার মানে -1। তাহলে খেয়াল করে দেখেন,
কোন মৌল তার সর্বশেষ কক্ষপথ থেকে যতগুলো ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় অথবা যতগুলো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। আবারও বুঝেন, কোন মৌল তার সর্বশেষ কক্ষপথ থেকে যতগুলো ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় অথবা যতগুলো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় সেই সংখ্যাগুলোকে বলা হয়ে থাকে জারণ সংখ্যা। খেয়াল রাখেন, সোডিয়ামের যোজনী যদি আপনি চিন্তা করতে চান, সোডিয়ামের যোজনী হচ্ছে যে কত? 1। ক্লোরিনের যোজনী যদি চিন্তা করতে যান 1, বাট সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1, ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1। তখন যে ত্যাগ করবে, যতটা ত্যাগ করতে পারবে তার জারণ সংখ্যা হবে তত, আর যে গ্রহণ করবে যতটা গ্রহণ করতে পারবে ততটা হচ্ছে তার মাইনাস দিয়ে জারণ সংখ্যা। এবার আপনি আমাদেরকে উত্তর দিবেন অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা তাহলে কত? টপাক করে উত্তর করেন, দ্রুত উত্তর করেন। না না, আমার এখানে নেট সমস্যা না হওয়ারই কথা। তাসদিদ বলেছে যে 3, AKM অর্প আফিফা বলেছে 3, ইসমাত আহমেদ বলেছে যে 3+, ফুয়াদ বলেছে যে কি +3, and it is the right answer। আগের গুলো নেওয়া যাবে না একটাও। রাফি বলেছে +3, এটা সঠিক। তানিম বলেছে +3, আবু সুলতান সহকারে অনেকজনই বলেছে +3। যারা +3 বলেছেন তাদেরটাই সঠিক উত্তর। তখন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন থাকে, তাহলে হচ্ছে 3টা ইলেকট্রনই কি করে দিবে? ত্যাগ করে দিবে। তাহলে যত সংখ্যক ত্যাগ করবে তত সংখ্যক ধনাত্মক দিয়ে লিখতে হবে। তাহলে অ্যালুমিনিয়াম যেহেতু 3টা ত্যাগ করেছে তার মানে তার জারণ সংখ্যা হবে +3। তাহলে কোন মৌল তার সর্বশেষ কক্ষপথ থেকে যতগুলো ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় অথবা যতগুলো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় সেই সংখ্যাগুলোকে ওই মৌলের জারণ সংখ্যা বলা হয়ে থাকে। এবার এখন দেখেন, আমরা অক্সিজেন বাবুর কথা একটু খেয়াল করব। অক্সিজেনের প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকে আমাদের 6টা। তাহলে অক্সিজেন কিন্তু 2টা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে, তাই তো? তাহলে অক্সিজেন যেহেতু 2টা ইলেকট্রন গ্রহণ করবে তার মানে অক্সিজেনের জারণ সংখ্যা হয়ে যাবে -2। এবার আরেকটা জিনিস খেয়াল করেছেন, ধাতুদের জারণ সংখ্যা ধনাত্মক হয় আর অধাতুদের জারণ সংখ্যা সাধারণত ঋণাত্মক হয়। সোডিয়াম ধাতু, আম থাকলে ধাতু, লাস্টের দিকে সাধারণত আম থাকলে ধাতু, আবার সবগুলোতে বলিয়েন না। যেমন গ্রুপ নাম্বার 1-এর মৌল, 2-এর মৌল। গ্রুপ নাম্বার 1 লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। গ্রুপ নাম্বার 2 বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এন্ড রেডিয়াম। এই 2টা গ্রুপের ক্ষেত্রে খেয়াল করে দেখেন সবার লাস্টের দিকে আম আছে। আর আপনি যদি চিন্তা করেন যে গ্রুপ নাম্বার 1-এর মৌলগুলো সবার জারণ সংখ্যা হচ্ছে +1, তার কারণ আপনি খেয়াল করে দেখেন লিথিয়াম তার সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন রয়েছে? 1টি, সে একটা ত্যাগ করে দিবে, তার মানে তার জারণ সংখ্যা হচ্ছে +1। আপনি যদি সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম সবার কথা চিন্তা করেন গ্রুপ নাম্বার 1-এর, সবার জারণ সংখ্যা +1। গ্রুপ নাম্বার 2-এর কথা চিন্তা করেন, বেরিলিয়াম সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন, তার মানে বেরিলিয়াম কি করতে পারবে? 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, তার মানে তার জারণ সংখ্যা হবে +2। একই রকম ভাবে প্রত্যেকটা 2 নম্বর গ্রুপের মৌলের জারণ সংখ্যা কত হয়ে যাবে? +2। এবার আসেন, ধাতু সমূহের জারণ সংখ্যা হয় ধনাত্মক আর অধাতু সমূহের জারণ সংখ্যা হয় ঋণাত্মক। ধাতু সমূহের জারণ সংখ্যা হয় তাহলে ধনাত্মক আর অধাতু সমূহের জারণ সংখ্যা হয় ঋণাত্মক। বাট পৃথিবীতে এমন কিছু অধাতু রয়েছে যারা অধাতু, তারপরে বলে যে কি নো, নেভার, হবে না, আমরা ঋণাত্মক জারণ সংখ্যা নিব না, আমাদের ধনাত্মক জারণ সংখ্যা হতে হবে, আমরা ধনাত্মক জারণ সংখ্যা নিবই নিব। এবার আসেন, আমরা কয়েকটা জারণ সংখ্যার কথা জানি। যেমন হাইড্রোজেন একটা অধাতু, হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও তার জারণ সংখ্যা হচ্ছে +1। ক্লিয়ার? তারপরে কার্বন, কার্বনের জারণ সংখ্যা +2, আর একটা ব্যবহৃত হয় +4। খেয়াল রাখতে হবে, আপনাদের মাথায় বেশি প্রশ্ন আছে যে আমি স্যার কিভাবে বুঝবো যে কোথায় +2 হবে কোথায় +4 হবে। 99.99% বিক্রিয়াতে কার্বনের জারণ সংখ্যা +4, আমি লিখে দিচ্ছি 99.99%। +4 ব্যবহৃত হবে কার্বনের জারণ সংখ্যা।
এরপরে আছেন আমাদের আছে ফসফরাসের ক্ষেত্রে +3 and +5। +5টা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ 99.99%। তারপরে আছে আমাদের সালফার বাবু, এদের আছে +2, +4 and +6। এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ 99.99%। তো একটু খেয়াল করেন, তাহলে আমরা এখানে 4টা অধাতুকে দেখতে পাচ্ছি। তাহলে আমরা জানি যে সাধারণত ধাতুদের জারণ সংখ্যা প্লাস মানে ধনাত্মক, আর অধাতুদের জারণ সংখ্যা ঋণাত্মক। বাট এই 4টা আদালতের কাঠ করে দাঁড়িয়ে গিয়ে বলবে আমরা অধাতু, বাট আমাদের জারণ সংখ্যা অবশ্যই ধনাত্মক দিতে হবে। এটাও সুন্দর করে এবং আপিল করে একদম তারা করে রাখছে যে হ্যাঁ আমাদের জারণ সংখ্যা অবশ্যই প্লাস দিতে হবে। তাহলে এই 4টা মৌল আছে যাদের ক্ষেত্রে অধাতু হওয়া সত্ত্বেও জারণ সংখ্যাগুলো কি হয়ে থাকে, আমাদের ওই ধনাত্মক হয়ে থাকে। খেয়াল রাখেন। তাহলে আমাদের আরো একটা জারণ সংখ্যা আপনাদেরকে ধরি আমি, সেটা দেখে আরো কত দ্রুত আমার ছাত্রছাত্রীরা উত্তর করতে পারে। সেটা হচ্ছে যে ক্যালসিয়াম। বলেন ক্যালসিয়ামের জারণ সংখ্যা কত? টপক করে বলেন, দ্রুত বলেন। আজকে সব বুঝতে পারবেন, কোনটা কোন রিয়াকশন আপনি সবই বুঝতে পারবেন। আফিফা বলেছে +2, আয়রনের জারণ সংখ্যা +2। তারপরে কামাল বলেছে +2, সৌরভ বলেছে +2। জিঙ্ক কিভাবে ধাতু? জিঙ্কের আপনার ল্যাটিন নাম হচ্ছে জিঙ্কাম, লাস্টের দিক দিয়ে আম আছে। ও যে আফরা, জান্নাতুল ফেরদৌস, আওলাদ হাওলাদার, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা বলেছেন +2। তার মানে ক্যালসিয়াম তার সর্বশেষ কক্ষপথ থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, দ্যাটস ওয়াই তার জারণ সংখ্যা কত হয়ে যাবে? +2 হয়ে যাবে। আর আপনাদেরকে একটু আগে একটা টিপস দিলাম যে গ্রুপ নাম্বার 1-এ যারা রয়েছে সবার জারণ সংখ্যা +1, গ্রুপ নাম্বার 2-এ যারা রয়েছে তাদের সবার জারণ সংখ্যা +2, আর গ্রুপ নাম্বার 17-তে যারা রয়েছে তাদের সবার জারণ সংখ্যা -1। এবার আসেন জারণ সংখ্যাকে আমরা একটু ভালো করে জানার চেষ্টা করি আরো, যে কোন জায়গাতে কি রকম জিনিসগুলো অ্যাপ্লাই করতে হয়। 1 নাম্বার, এখন এগুলো পয়েন্ট দিয়ে লিখে রাখবেন আপনারা, কয়েকটা বিষয় একটু পয়েন্ট দিয়ে লিখে রাখেন। 1 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যে কি, লিখি আমি, আচ্ছা আগে প্রথম এটা দিয়ে ফেলি, যে সেটা হচ্ছে যে কি নিরপেক্ষ অবস্থায় যে কোনো মৌলের জারণ সংখ্যা শূন্য হয়। নিরপেক্ষ অবস্থা মানে কি? যখন সে রাসায়নিক বিক্রিয়া করেনি। যদি রাসায়নিক বিক্রিয়া না করে তাহলে তার জারণ সংখ্যা কি হবে? 0 হবে। যদি আপনাকে টিচারে বলে যে সোডিয়ামের জারণ সংখ্যা কত, তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা আপনাকে বলতে হবে যে স্যার এখন এটা তো কারোর সাথে বিক্রিয়ারত নাই, মানে কারোর সাথে সে বিক্রিয়া করেনি, তার মানে সোডিয়ামের জারণ সংখ্যা 0। নিরপেক্ষ অবস্থা মানে বিক্রিয়া না করা অবস্থাকে বোঝানো হয়ে থাকে। বাট আপনি যদি খেয়াল করে দেখেন সোডিয়াম ক্লোরাইড, তার মানে এখানে সোডিয়াম আর ক্লোরিন পরস্পরের সাথে বিক্রিয়া করেছে, তার মানে সোডিয়ামও বিক্রিয়াতে অংশগ্রহণ করেছে, ক্লোরিনও বিক্রিয়াতে অংশগ্রহণ করেছে। তখন আমি বলতে পারবো এখানে যে সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1 আর ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1। ক্লিয়ার? একবারে ভালো করে চিন্তা করিয়ান। অর্থাৎ নিরপেক্ষভাবে যদি থাকে, যেমন আপনাকে যদি বলা হয় যে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত, 0, আপনাকে যদি বলা হয় যে হিলিয়ামের জারণ সংখ্যা কত, 0, লিথিয়ামের জারণ সংখ্যা কত, 0, অর্থাৎ 1 থেকে 118টা পর্যন্ত
যখন কেউ কারো সাথে বিক্রিয়া করে নাই তখন তাদের জারণ সংখ্যা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। অর্থাৎ নিরপেক্ষ অবস্থা, অর্থাৎ বিক্রিয়া যখন করবে না তখনকার অবস্থাতে যে কোনো মৌলের জারণ সংখ্যা কি হবে? 0 হবে। এখন দেখেন আরো একটা কথা আছে এখানে, সেটা হচ্ছে যে কি যদি একই ধরনের মৌল দ্বারা যৌগ গঠিত হয় তখনও তাদের জারণ সংখ্যা 0। যদি একই ধরনের মৌল দ্বারা যৌগ গঠিত হয় তাদের জারণ সংখ্যা 0। যেমন হাইড্রোজেন, আপনি বলতে পারেন এখন যে স্যার হাইড্রোজেন তো এইভাবে গঠিত হয়েছে, হাইড্রোজেন প্লাস হচ্ছে হাইড্রোজেন সমান না হচ্ছে যে কি H2, তার মানে হাইড্রোজেন আর হাইড্রোজেন তো বিক্রিয়া করে H2 করেছে, তারপরে তো অবশ্যই তাহলে এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা থাকা উচিত। বাট খেয়াল রাখতে হবে এটা একই ধরনের মৌল দ্বারা গঠিত, অর্থাৎ এর ভেতরে শুধুমাত্র হাইড্রোজেনই রয়েছে আর অন্য কিছু নাই। আপনি একই রকম ভাবে যতগুলো দ্বিপরমাণুক আছে, দ্বিপরমাণুক অর্থাৎ হাইড্রোজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন, তারপরে হচ্ছে ফ্লোরিন, তারপরে হচ্ছে ক্লোরিন, তারপরে হচ্ছে ব্রোমিন, তারপরে হচ্ছে যে আয়োডিন, এগুলো হচ্ছে দ্বিপরমাণুক, অর্থাৎ এরা দুইটা পরমাণুর সমন্বয়ে গঠিত, দুইটা পরমাণুর সমন্বয়ে গঠিত। তাহলে এই যে এগুলা যদিও বা যৌগ তারপরও তাদের জারণ সংখ্যা 0। তাহলে নিরপেক্ষ অবস্থাতে যে কোনো মৌলের জারণ সংখ্যা 0 হয়, এবং যদি একই ধরনের যৌগ থাকে তাহলে সেই যৌগতে তার কোনো জারণ সংখ্যা থাকে না, মানে একই ধরনের মৌল দিয়ে যৌগ গঠিত হলে তাদের জারণ সংখ্যা থাকে না। আমার ছাত্রছাত্রীরা ক্লিয়ার করতে পারলো এই কথাটা? অর্থাৎ 1 নম্বর পয়েন্ট যে নিরপেক্ষ অবস্থায় যে কোনো মৌলের জারণ সংখ্যা 0 হয়। ক্লিয়ার একবারে? একটু আমাকে জানাবেন কষ্ট করে। মেহেদি হাসানকে ব্লক করে দেন। এখানে কোনো কোচিং সেন্টারের বা কোনো জিনিসের অ্যাডভার্টাইজ নিয়ে আসবেন না প্লিজ। এখানে অ্যাডভার্টাইজের জন্য কখন আমরা ক্লাস শুরু করে নাই। তামজিদুল ইসলাম, ওকে ব্লক করে দেন। ইউটিউবে 1080p ক্লাস তো আমিও দিতে চাই, বাট আমি যে ক্যামেরা দিয়ে রেকর্ড করছি এখন এই ক্যামেরাতে ওরকম কোনো সিস্টেম নাই যে এটা 1080p হবে নাকি 480p হবে না কত পিতে হবে। যত সর্বোচ্চ আমি পাই ততটাই আমি আসলে আপলোড করে দিই। আবু সুলতানা ক্লিয়ার, আফিফা পারবেন, মোস্তাফিজুর রহমান, ইচ্ছে নদী, হাসিবুর রহমান, তানিম সরকার, মাশাল্লাহ মাশাল্লাহ, আরিফুল ইসলাম, ফারদিন, নীলান্তি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে 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 ওকে, এই তো সবারই ক্লিয়ার হয়েছে। তাহলে 1 নম্বর পয়েন্ট আশা করি ক্লিয়ার আমার ছাত্রছাত্রী। এবার 2 নম্বর পয়েন্ট জানতে হবে। 2 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে নিরপেক্ষ যৌগে মৌলসমূহের মোট জারণ সংখ্যার যোগফল, এটা 2 নম্বর পয়েন্ট। এটা 2 নম্বর পয়েন্ট, মোট জারণ সংখ্যার যোগফল 0 হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, নিরপেক্ষ যৌগ মানে কি বোঝানো হয়ে থাকে আর আধান বিশিষ্ট যৌগ মানে কি বোঝানো হয়ে থাকে? আমি যদি আপনাদের এক কথায় বলি যে যতগুলো যৌগ মূলক আছে, যেমন সালফেট, নাইট্রেট, ফসফেট, কার্বনেট, এগুলো হচ্ছে যৌগমূলক। আপনি খেয়াল করলেই দেখবেন যে কার্বনেটের ক্ষেত্রে CO3 2- মানে আলাদাভাবে একটা আধান দেওয়া থাকে বা চার্জ দেওয়া থাকে, তাই এটাকেই বলা হয়ে থাকে আধান বিশিষ্ট যৌগ। আর আমাদের সেই ডাল ভাতের উদাহরণ, অর্থাৎ রেস্টুরেন্টে গেলে আমরা ডাল ভাত ফ্রি পাই, আমরা যে কোনো উদাহরণ বোঝাতে গিয়ে সোডিয়াম ক্লোরাইডকেই খুঁজে পাই। তো এই সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আলাদাভাবে কোনো চার্জ কি দেওয়া আছে? দেওয়া নাই। তার মানে এটা হচ্ছে নিরপেক্ষ যৌগ, এটা হচ্ছে আধান বিশিষ্ট যৌগ। তো আপনাকে বলেছে যে নিরপেক্ষ যৌগে মৌলসমূহের মোট জারণ সংখ্যার যোগফল 0 হয়। তাহলে এখন এটা হচ্ছে নিরপেক্ষ যৌগ। তাহলে এখন মৌল কি কি আছে এখানে? একটা সোডিয়াম আছে আর একটা ক্লোরিন আছে। তার মানে সোডিয়ামের জারণ সংখ্যা কত হয়? সোডিয়ামের জারণ সংখ্যা +1 হয়, আর ক্লোরিনের জারণ সংখ্যা কত হয়? -1 হয়। আপনি যদি এখন এই দুইটা সংখ্যাকে যোগ করেন, অর্থাৎ এই যে +1 তারপরে যোগ করব আমরা -1,
তাহলে দেখেন এখানে থাকবে যে আমাদের 1 প্লাসে মাইনাসে মাইনাস 1, 1 মাইনাস 1 মানে 0। তার মানে নিরপেক্ষ যৌগতে মৌল সমূহের মোট জারণ সংখ্যার যোগফল 0 হয়। নিরপেক্ষ যৌগতে মৌল সমূহের মোট জারণ সংখ্যার যোগফল 0 হয়। স্যার একটা ছোট্ট উদাহরণ, আর একটু বড় উদাহরণ দিয়ে বোঝান না, তাহলে আর একটু ভালো বুঝতে পারবো। ওকে, চলে আসি আমরা এবার আরেকটু ভালো উদাহরণ দিয়ে দেখেন। আরেকটু বড় হচ্ছে আমরা, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড তো নিরপেক্ষ যৌগ, যেহেতু আশপাশে কোনো আধান দেখতে পাচ্ছি না আমরা, তাহলে কার্বনের জারণ সংখ্যা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বলেছিলাম আমরা 4, মানে +4। তাহলে কার্বনের জারণ সংখ্যা এখানে কি আছে? +4। অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে কত? -2। আমরা তো জানি। এখন আমরা অক্সিজেন এখানে কয়টা রয়েছে? 2টা রয়েছে। একটা অক্সিজেনের জারণ সংখ্যা -2, তাহলে 2টা অক্সিজেনের জন্য কত আসবে? -2 × 2, তার মানে কত আসবে? -4। 3, তাই না? এখন কার্বনেরটা ছিল +4, এটা হচ্ছে -4। তাহলে আপনি যদি দুটোকে যোগ করেন তাহলে অবশ্যই কি আসবে? 0। হ্যাঁ, তাহলে নিরপেক্ষ যৌগের মৌল সমূহের মোট জারণ সংখ্যার যোগফল কি হয়ে যায়? 0 হয়ে যায়। এরপরে আসেন সালফিউরিক অ্যাসিড H2SO4। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আপনি চিন্তা করেন, হাইড্রোজেনের ক্ষেত্রে জারণ সংখ্যা হচ্ছে তার কত? +1। তাহলে +1 × 2, অর্থাৎ যেহেতু 2টা হাইড্রোজেন রয়েছে বসে গেল। সালফারেরটা এখন নেব, যেহেতু অবশ্যই যোগ করবো আমরা, দ্যাটস প্লাস বসাবো। সালফারের হচ্ছে কত? +6 দিয়ে দিলাম আমরা। অক্সিজেনের ক্ষেত্রে সালফারের কাজ কমপ্লিট, প্লাস বসিয়ে দেবো। অক্সিজেন হচ্ছে কত? -2 × হচ্ছে কত? 4। তাহলে আমরা দেখতে পাবো এখানে হচ্ছে যে কত? 2, তারপরে প্লাস হচ্ছে কত? 6, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস হবে যে 4 2 কত? 8। তাহলে +6 আর +2 মানে হচ্ছে 8, আর এখানে হচ্ছে -8। তাহলে 8 - 8 মানে হচ্ছে কত? 0। 8 - 8 মানে কত? 0। তাহলে বোঝা গেছে যে নিরপেক্ষ যৌগতে মোট যতগুলো মৌল আছে সমস্ত মৌলের জারণ সংখ্যার যোগফল কি হয়? 0 হয়। এটা ব্যবহার করে আপনাকে যে কোনো মৌলের জারণ সংখ্যা বের করতে হবে, তাই কথাটা ইম্পর্টেন্ট, খুবই ভালো করে মনে রাখতে হবে। তাহলে এখন স্যার আপনার মাথায় প্রশ্ন আসবে যে স্যার আপনি তো আমাদেরকে নিরপেক্ষ মৌলের কথাটা বলে দিলেন, কিন্তু এখন কথা হয়েছে যে কি আপনি কি আমাদেরকে এখন ওই আধান বিশিষ্ট যৌগেরটা বের করে দিবেন না? মানে আধান বিশিষ্ট যৌগের ক্ষেত্রে ঘটনাটা কি হয়? আমাকে লিখতে হবে আধান বিশিষ্ট যৌগে মৌলসমূহের মোট জারণ সংখ্যার যোগফল আধান সংখ্যার সমান হয়। কার সমান হবে? আধান সংখ্যার সমান হবে। এখানে আধান বিশিষ্ট যৌগ লিখে দেবেন শুধুমাত্র 3 নম্বর পয়েন্টের ক্ষেত্রে। তাহলে আধান বিশিষ্ট যৌগে মৌলসমূহের মোট জারণ সংখ্যার যোগফল আধান সংখ্যার সমান হয়, মানে চার্জের সমান হবে। কিভাবে একটু আমরা লক্ষ্য রাখি, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আধান হচ্ছে যে কত? 2 মানে -2। তাহলে কার্বনের জারণ সংখ্যা কত? +4। অক্সিজেনের জারণ সংখ্যা কত? হচ্ছে -2। তার মানে আমি এখন এটা দেওয়ার পরে প্লাস দিয়ে দিলাম, তারপরে -2 × হচ্ছে কত? 3। অর্থাৎ যেহেতু অক্সিজেন 3টা আছে, তাহলে +4 প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস হচ্ছে কত? 3 হচ্ছে কত? 6। তার মানে হচ্ছে -2। অর্থাৎ দেখেন এই যে -2টা আর এই যে 2 একই কথা, বাট এখানে যখন চার্জিত অবস্থায় লেখি তখন 2 এর পরে মাইনাস দিতে হয়। আর এটা -2 কেন? আমরা এটা সংখ্যাতে রূপান্তর দিয়েছি, দ্যাটস ওয়াই। মানে মোট কথা 2 -2। ওখানে আবার ওই -2 লেখা যাবে না, ওখানে 2 লিখতে হবে। তো আধান বিশিষ্ট যৌগতে মোট জারণ সংখ্যার যোগফল তাদের আধান সংখ্যার কি হয়? সমান হয়। এবার আপনার পাশে খাতা আছে আশা করি, এবার আপনার ওই খাতা থেকে আপনি একটা পরীক্ষা কন্টিনিউ করেন। সেই পরীক্ষা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে যে এইটা, সেটা হচ্ছে যে কি সালফেট SO4 2-। কেন এখানে 2- হয়েছে খেয়াল করে দেখেন। এবার সালফারের জারণ সংখ্যা কত? +6। তাহলে এটা নেওয়ার পরে আমরা প্লাস নিব। অক্সিজেনের জারণ সংখ্যা -2 × কত? 4। তাহলে এখানে আমাদের +6 পাওয়া যাবে, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, 4 2 হচ্ছে কত? 8। তাহলে +6 - 8 মানে -2, এই যে -2। তাহলে আধান বিশিষ্ট যৌগতে মোট জারণ সংখ্যার যোগফল তার আধান সংখ্যার সমান হবে। ওকে প্রিয় ছাত্র ছাত্রীরা, এবার আমাদের আরো একটা ফাইনাল পার্ট আছে। মানে 3 নাম্বার তো এটা কিছু, এবার 4 নাম্বারের একটা, মানে এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে 4টা পয়েন্ট আপনার উল্লেখ করবেন। প্রথম পয়েন্ট ছিল কি আমাদের ওই না, প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট, তৃতীয় পয়েন্ট আমার মনে করে সময় নষ্ট করার প্রয়োজন নাই। এখন 4 নম্বর পয়েন্ট আছে একটা, সেটা হচ্ছে যে কি লিখে নেবেন 4 নম্বর পয়েন্ট।
ভিন্ন ভিন্ন যৌগে ভিন্ন ভিন্ন যৌগে ভিন্ন ভিন্ন যৌগে একই মৌলের জারণ সংখ্যা ভিন্ন হয়। ভিন্ন ভিন্ন যৌগে একই মৌলের জারণ সংখ্যা ভিন্ন হয় কিভাবে একটু বোঝার চেষ্টা করি। ওকে, Cl2 এখানের ক্ষেত্রে ক্লোরিনের জারণ সংখ্যা কত আমার ছাত্রছাত্রীরা জানাবে, কতটুকু বুঝতে পারলো তারা জানান একটু। Cl2 আপনারা এই ফাঁকে চাইলে আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন করতে পারেন যারা 2022-এর পরীক্ষার্থী অথবা 2023-এর পরীক্ষার্থী। তানভীর বলেছে 0, আফিফা বলেছে 0, ইসমাত আহানা 0, আব্দুল বারিক বলেছে 0, ফুয়াদ বলেছে 0, সাগর বলেছে যে ক্লিয়ার। এই তোর আমি ক্লিয়ার বলতে বলছি নি, তোর আমি কইছি যে কি তুই বল যে এখানে জারণ সংখ্যা কত। মুয়াজ্জেম হোসেন বলেছে 0, মনিরুল ইসলাম বলেছে 0। তার মানে বুঝতে পারছি আলহামদুলিল্লাহ আমার সকল স্টুডেন্ট ক্লিয়ার করতে পারতেছে। এটাই হচ্ছে আসলে ভালো লাগার বিষয় যে আপনারা ক্লাস করে ক্লাসের রেসপন্সটা ক্লিয়ার করতে পারতেছেন। মনোযোগ ঠিক আছে, অযথা কমেন্ট করবেন না। আমি আপনাদেরকে কিন্তু একটু পরপরই জাগ্রত করব, মানে আপনাকে অবশ্যই একটু জাগ্রত করবো, এটা জানাও ওটা জানান, এরকম করে আপনাকে জাগ্রত করবো, আপনি টেনশন করিয়েন না। যারা যারা বলেছেন 0-0-0-0 সবাই তো জিরোর বন্যা বয়ে গেছে এলাকাতে। মাইরে মা, এই আশপাশে এলাকাতে জিরোর বন্যা বয়ে গেছে। জিরোর বন্যাতে এলাকাতে এখন বন্যাময় হয়ে গেছে, সবাই ডুবে মারা যাচ্ছে জিরোর বন্যাতে। আচ্ছা, তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা এখানে 0, বাট আপনি যদি আরো ডাল ভাতের উদাহরণটা চলে যান, অর্থাৎ যে NaCl, এখানে যদি আপনি খেয়াল করেন এখানের ক্ষেত্রে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে কত -1, বাট এটাও কিন্তু একটা যৌগ, বাট এই যৌগটাতে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে 0, বাট এই যৌগটাতে ক্লোরিনের জারণ সংখ্যা -1। তাহলে ভিন্ন ভিন্ন যৌগ দুইটা, বাট একই মৌলের জারণ সংখ্যা দুই জায়গাতে ডিফারেন্ট। অর্থাৎ এখানে ক্লোরিনের জারণ সংখ্যা 0, বাট এখানে ক্লোরিনের জারণ সংখ্যা -1। তাই ভিন্ন ভিন্ন যৌগে একই মৌলের জারণ সংখ্যাগুলো কি হয়, ভিন্ন হয়। 4টা পয়েন্ট ছিল, বাস আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা জারণ সংখ্যা ক্লিয়ার করতে পারলাম। এখন জারণ সংখ্যা নির্ণয় নিয়ে আমাদের একটা কথা আসবে। তো এক্ষেত্রে আমার সকল ছাত্রছাত্রীর কাছে একটা প্রশ্ন আমি লিখে দিচ্ছি আগে, H2SO4 এটাতে প্রশ্ন করবো না, CO2 কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল কোনটি, অর্থাৎ কার্বন নাকি অক্সিজেন? জেনে থাকলে জানাবেন, না জানা থাকলে সমস্যা নেই। একটু দেখি কার জানা আছে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আপনার কেন্দ্রীয় মৌল কোনটি একটু জানাবেন। পার্বণ রয়, থ্যাংক ইউ সো মাচ। ফাহিম বলেছে কার্বন, তারপরে ইসমাত আহানা বলেছে কার্বন, তারপরে কৌশিক কার্বন, আব্দুল বারিক, আফিফা পারভিন, রিজু, সোয়াইব আহমেদ, মুস্তাফিজুর রহমান, সোয়াইব আহমেদ, মুস্তাফিজুর রহমান বলেছে অক্সিজেন, মাহি বলেছে কার্বন, ইচ্ছে নদী কার্বন। হ্যাঁ, এখন আপনাদেরকে এটাই জানাবো আসলে আমি যে কেন্দ্রীয় মৌলটা আসলে কাকে বলা হয়ে থাকে। কেন্দ্রীয় মৌল হচ্ছে যে কি যার জারণ সংখ্যা বা যোজনী যার সবচেয়ে বেশি, যার যোজনী বা জারণ সংখ্যা সবচেয়ে বেশি তাকে কেন্দ্রীয় মৌল বলা হয়। খেয়াল করি আমরা, কার্বন এখানে জারণ সংখ্যা +4, আপনি যদি বলেন যোজনী তাও যোজনী কিন্তু তার 4। অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, তাহলে যার জারণ সংখ্যা সর্বোচ্চ সেটা হচ্ছে কেন্দ্রীয় মৌল। আপনি এখন তাহলে এখানেই বুঝতে পারছেন হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। তার মানে এখানে অবশ্যই সালফার হচ্ছে কি কেন্দ্রীয় মৌল।
তাহলে আপনাকে এখন বলবে যে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বের করো। তো জারণ সংখ্যা অর্থাৎ সালফারের জারণ সংখ্যা আপনি তো জানেন যে সালফারের জারণ সংখ্যা তো +6, আমি আবার বের করে কিনে দেখাবো। এই আপনাদেরকে না একটু ওগুলো ট্রিক্স শেখাইছি, ওগুলো জারণ সংখ্যার যে ট্রিক্স গুলো ছিল বা যেগুলো ধারণাগুলো আপনাকে জানা দরকার ছিল সেগুলো শিখিয়ে দিয়েছি। এখন আপনি না ফাটাফাট বলে দিতে পারতেছেন যে সালফারের জারণ সংখ্যা 0, বাট ওরা আপনাকে বের করতে দিবে। তাহলে সালফারের জারণ সংখ্যা বের করতে চাইলে আপনাকে সাহায্য নিতে হবে হাইড্রোজেনের, সাহায্য নিতে হবে অক্সিজেনের, অর্থাৎ একবারে দৌড়ে চলে যাবেন একবারে অক্সিজেনের কাছে আর হাইড্রোজেনের কাছে পা ধরে পড়ে যেতে হবে। ভাই প্লিজ তোদের হাতে ধরি, পায়ে পড়ি, তোদের কাছেই আমি জীবন সঁপে দিতে চাই, তুই আমাকে শুধুমাত্র সালফারের অবশ্যই জারণ সংখ্যাটা নিয়ে এসে দে প্লিজ। দুজনের কাছে পায়ে পড়ে যেতে হবে। তখন হাইড্রোজেন আর অক্সিজেন আপনাকে সাহায্য করবে সালফারের জারণ সংখ্যা বের করার জন্য। বাট আপনাকে দেলোয়ার স্যার শিখাই দিয়েছে কিন্তু যে যদি একটা নিরপেক্ষ যৌগ হয়, নিরপেক্ষ যৌগতে মোট জারণ সংখ্যার যোগফল কি হয়? 0 হয়। তাহলে এটা একটা নিরপেক্ষ যৌগ না, তাদের এদের মোট জারণ সংখ্যার যোগফল কি আসবে? 0। প্রশ্ন মতে H2SO4 কত? 0। এরপরে ডান দিকে একটা ছোট্ট করে দাগ টানবেন এইভাবে। এবার আপনি যার জারণ সংখ্যা বের করবেন ওটাকে ধরে নেবেন, যে ধরি সালফার ইকুয়াল টু হচ্ছে কত? X। মানে যার জারণ সংখ্যা বের করবেন সেটাকে X ধরে নিতে পারেন, অথবা না ধরলেও কোনো সমস্যা নাই। আপনি X ধরেন, Y ধরেন, Z ধরেন, ক খ গ এগুলো সব যে কোনো একটা ধরতে পারেন, কোনো সমস্যা নেই। তো সালফার ইকুয়াল টু আপনি X ধরে নিয়েছেন। এখন আপনাকে হাইড্রোজেন আর অক্সিজেনের পা ধরতে হবে, যা আমরা জানি। আমরা জানি যে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে যে কত? +1, আর অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। এখানে বসাই দেন। তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, এই যে +1 ইন্টু হচ্ছে কত? 2। তারপরে হাইড্রোজেনের কাজ কমপ্লিট, তাহলে অবশ্যই প্লাস বসাতে হবে। তখন এই শর্তটাই হচ্ছে ওইটা যে মৌলসমূহের মোট জারণ সংখ্যার যোগফল ইকুয়াল টু 0। তাহলে আপনাকে অবশ্যই যোগ করতে হবে। তাহলে সালফার একটা X ধরেছিলেন, থাকলো প্লাস, হ্যাঁ, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে কত? -2 ইন্টু হচ্ছে কত? 4 ইকুয়াল টু 0। বা তাহলে এখানে কত থাকতেছে? এখানে 2 থাকছে, প্লাস হচ্ছে কত? X, মাইনাস হচ্ছে কত? 8 ইকুয়াল টু হচ্ছে কত? 0। তার মানে আমরা বুঝতে পারছি যে X মাইনাস ছক্কা, অর্থাৎ 2 - 8 মানে মাইনাস ছক্কা ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে X ইকুয়াল টু হচ্ছে কত? 6। ছেলেমেয়েরা যখন 6 লিখবে টিচার এভাবে তাকায় থাকবে আপনার দিকে, কি করলি এরা? সমস্ত অঙ্ক ভালো করে করছিস, লাস্টের দিকে কি করলি এটা? এবার আপনারা বলেন তো যে আমি কোথায় ভুল করছি? আপনারা আমাকে বলেন তো। টিচার এইভাবে তাকাই থাকবে আপনার দিকে, কি করলি তুই এতক্ষণ পর্যন্ত? তুই অঙ্ক করলি সবগুলো সঠিক, কি করলি লাস্টের দিকে এসে তুই? বলেন দেখি আপনারা। কি রে উত্তর করতে বললাম, আর কি বলতেছে? হাফিফ বলেছে প্লাস হবে, প্লাস। আচ্ছা 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 আচ্ছা, জান্নাত থ্যাংক ইউ সো মাচ। কি রে কি ভুল হয়েছে সেটা তো বলো না। আব্দুল বারিক কিন্তু একটা জিনিস উল্লেখ করেছে যে প্লাস দেন নাই স্যার। তানিমও কথাটা উল্লেখ করেছে স্যার প্লাস দেন নাই। তৌহিদ হয় নাই ভাইয়া, আমার রে সমান না, এটা হবে না। পুয়াদ বলেছে প্লাস হবে, তারপরে সারাহ বলেছে প্লাস হবে। যান, থ্যাংক ইউ। হ্যাঁ অবশ্যই করতে দেবো আপনাদেরকে, কেন করতে দেবো না? অবশ্যই করতে দেবো। তাহলে এখানে আমাদের প্লাস দিতে হবে, কারণ প্লাস জারণ সংখ্যা অবভিয়াসলি প্লাস অথবা মাইনাস দিয়ে আপনাকে বের করতে হবে। এবার আপনাদের জন্য একটা HW, কিসের HW এখনই আপনাকে কমেন্ট করে জানাতে হবে। আর এই HWটা, এটা কিন্তু HW হয় না, এটা হচ্ছে কমেন্ট W। কমেন্ট W করে জানাবেন আপনারা আমাকে এক্ষুনি। ওকে, এবার আপনাদের জন্য একটা কমেন্ট W। কমেন্ট Wটা হচ্ছে যে কি K2CR2O7। এখানের ক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ সংখ্যাটা বের করবেন আপনারা। আমি ওয়েট করতেছি আপনার জন্য, সমস্যা নেই। K2CR2O7 ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? এটা দ্রুত বের করে ফেলেন। তারপরে কিন্তু জারণ সংখ্যা গেল, তারপরে কি আছে দাঁড়ায় আছে আপনার জন্য, দেখছেন নি? জারণ বিজারণ বিক্রিয়া। মাথাতে নাকি সবার একদম কি ঝামেলাপূর্ণ একটা জিনিস যে জারণ বিজারণ বিক্রিয়া, ওর দুনিয়া থেকে যদি এই বিক্রিয়াটা চলে যায় তো কত না ভালো হতো। বাট আমি আপনাকে আশ্বস্ত করছি,
আপনি আজকের এই ক্লাসটা সম্পূর্ণ করে দিবেন, জারণ বিজারণ বিক্রিয়া ইনশাআল্লাহ আপনার অন্তরে গেঁথে যাবে। এটা আমি আশাবাদী ইনশাআল্লাহ যে আপনার অন্তরে গেঁথে থাকবে, আপনি ক্লাসটা কন্টিনিউ করতে পারবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ জাবের, ওইটা ঠিক ছিল। মিতু বলেছে আচ্ছা আগেরটা বলেছে মোরশেদ +6, মমতাজ মরিয়ম দিয়েছি তো 22-এর মমতাজ। আচ্ছা তারপরে প্রাণ হৃদয় 11 চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না। লাইলা বলেছে +6, থ্যাংক ইউ সো মাচ। ওকে 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 ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা +6 বলেছেন। এবার আমি একটু আপনাদের জন্য বের করে দেই, যেহেতু এটা হচ্ছে একটা নিরপেক্ষ যৌগ, তাহলে নিরপেক্ষ যৌগতে মোট জারণ সংখ্যা যোগফল 0 লিখতে পারবো আমরা। তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমরা বের করছি, তাহলে পটাশিয়ামের জারণ সংখ্যা কি হবে আমরা জানি +1। একই রকম ভাবে অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে -2। আর আমরা বলে যাবো যে ধরি ক্রোমিয়াম ইকুয়াল টু হচ্ছে কত x, মান বসে। তাহলে পটাশিয়ামের হচ্ছে +1, তার মানে যে +1 ইন্টু হচ্ছে কত 2 বসলো, প্লাস ক্রোমিয়ামের হচ্ছে কত x, x এর সাথে 2 গুণ হবে না, তার মানে 2x হবে, প্লাস অক্সিজেনের হচ্ছে কত -2, তার মানে যে -2 ইন্টু হচ্ছে কত 7 ইকুয়াল টু থাকলো 0। বা এখানে হচ্ছে আমাদের +2 প্লাস হচ্ছে 2x, এবার প্লাস মাইনাস হবে কত 7 × 14 ইকুয়াল টু 0। বা -14 + 2 মানে -12, তাহলে 2x মাইনাস হচ্ছে কত 12 ইকুয়াল টু 0। তার মানে 2x ইকুয়াল টু হচ্ছে কত 12। এত 2 কেন এখানে ভাই? x ইকুয়াল টু হচ্ছে কত ছক্কা, বাট প্লাস দিতে হবে। যারা যারা আমাকে প্লাস ছক্কা বলেছিলেন তাদেরকে 1 কেজি করে ধনেপাতা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ওকে, এবার আপনাদেরকে একটু রিকোয়েস্ট করতেছি, সেটা হচ্ছে যে কি আপনারা এখন প্লিজ একটু কমেন্টটা বন্ধ করবেন। এখন মনোযোগ সবচেয়ে বেশি দিতে হবে। কেন? তখন জারণ সংখ্যা ব্যবহার করে আপনি জারণ বিজারণ বিক্রিয়া শিখতে যাচ্ছেন। এখন কি আপনার তাহলে কমেন্ট করা উচিত? কখনোই উচিত না। আপনি একদম মনোযোগ দেন, আমার কথাগুলোকে আগে আমার কথাগুলো ভালো করে শুনবেন, তারপরে আপনি দেখেন তো আজকে জারণ বিজারণ বিক্রিয়া বুঝতে পারেন কিনা। আসেন দেখি আমরা জারণ বিজারণ বিক্রিয়া নাকি ছেলে মেয়েদের কাছে খুবই কঠিন লাগে। আসেন আমি আপনাদেরকে ওই ডোজ খাওয়াবো। এখন ডোজগুলো খান, কয়েকটা ডোজ খাইতে হবে এখানে প্রিয় ছাত্রছাত্রীরা। আমার মনে হয় যে এই 2টা টপিক আজকে শেষ করতে পারবো না, তার মানে 1 ঘন্টার মধ্যে এটি হয়তো বা শেষ হবে সবগুলা। সমস্যা হয়, দেখি কতটুকু পারি। আসেন, দেলোয়া স্যার এইভাবে শিখিয়ে দিয়েছে, এভাবে মনে রাখেন। জারণ ছাড়ন, জারণ ছাড়ন। আরেকটা হচ্ছে যে বিজারণ গ্রহণ, জারণ ছাড়ন বিজারণ গ্রহণ। এবার আসেন কয়েকটা সংজ্ঞা কিভাবে দেখি একটু ভালো করে। বিজারক, লিখে ফেলেন এগুলো একটু সবাই আমার সাথে সাথে লিখে ফেলেন। যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বিজারক বলা হয়। তাদের কি বলা হয়? বিজারক বলা হয়। কে ত্যাগ করতে পারে? যেমন সোডিয়াম ত্যাগ করতে পারে, বা ধাতুরা ত্যাগ করতে পারে, তারপরে ম্যাগনেসিয়াম ত্যাগ করতে পারে, অ্যালুমিনিয়াম ত্যাগ করতে পারে। কেমন? এবার বিজারকের সংজ্ঞা লিখলেন, তারপরে এখন লিখবেন যে জারিত এর সংজ্ঞা। কেমন? জারিত ইলেকট্রন ত্যাগ করার পরের অবস্থা। ইলেকট্রন ত্যাগ করার পরের অবস্থা। ইলেকট্রন ত্যাগ করার পরের অবস্থাকে জারিত অবস্থা বলা হয়। যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করার পরে সে কি হবে? সোডিয়াম প্লাসে পরিণত হতে পারে। তাহলে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তার মানে ম্যাগনেসিয়াম 2+। অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তার মানে অ্যালুমিনিয়াম হচ্ছে যে 3+।
দেখেন, যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বলা হয় বিজারক। আর বিজারককে আমরা দেখে নিচ্ছি যে স্পেশালি যারা ধাতু তারাই তো ইলেকট্রন ত্যাগ করতে পারে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। বাট ত্যাগ করার পরে তো একটা অবস্থা প্রাপ্ত হবে। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়াম প্লাস। ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে, ম্যাগনেসিয়াম 2 প্লাস। অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে, অ্যালুমিনিয়াম 3 প্লাসে পরিণত হয়েছে। তার মানে এই অবস্থাটাকে বলা হবে জারিত অবস্থা, জারিত অবস্থা, জারিত অবস্থা। এবার দেখেন জারক কাদেরকে বলা হয়। আপনি আগে সংজ্ঞাগুলো লিখে নেন, তারপরে এগুলো শেখার আবার টেকনিক আছে, মানে কৌশল আছে, আপনি চিন্তা করেন না। আসেন, জারক হচ্ছে যে কি, যারা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে যারা ইলেকট্রন গ্রহণ করে, কারা গ্রহণ করতে পারে? অধাতুরা গ্রহণ করতে পারে। যেমন আপনি বলতে পারেন যে ক্লোরিন, যেমন আপনি বলতে পারেন যে অক্সিজেন। তাহলে গ্রহণ করার পরে তো একটা অবস্থা হবে, তাই না? তাহলে সেটাকে বলা হয় বিজারিত। এবার ইলেকট্রন গ্রহণ করার পরের অবস্থা, অর্থাৎ ক্লোরিন যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে Cl মাইনাস হয়, অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করলে অক্সিজেন 2 মাইনাস হয়। কিভাবে বুঝবেন একটু খেয়াল করে দেখেন তো। তাহলে যারা বিজারক তারা কিন্তু কি হয়, জারিত হয়, অর্থাৎ সোডিয়াম সোডিয়াম প্লাসে পরিণত হতে পারে। আর যারা জারক তারা বিজারিত হতে পারে। তার মানে এরকম করে পড়তে হবে আপনাকে। দেখেন, জারণ ছাড়ন বিজারণ গ্রহণ, বিজারক হয় জারিত, জারক হয় বিজারিত। একদম এভাবে আপনি ন্যূনতম 15 বার ভালো করে প্র্যাকটিস করে ফেলেন। জারণ ছাড়ন বিজারণ গ্রহণ, বিজারক হয় জারিত, জারক হয় বিজারিত। এই গান ধরা যাবে না ওরকম করে। জারণ ছাড়ন বিজারণ গ্রহণ, বিজারক হয় জারিত, জারক হয় বিজারিত। জারণ ছাড়ন বিজারণ গ্রহণ, বিজারক হয় জারিত, জারক হয় বিজারিত। একদম এটা ছন্দ দিয়ে সুন্দর সুন্দর করে ভালো করে পড়ে ফেলেন। আবার বলতেছি, জারণ ছাড়ন বিজারণ গ্রহণ, বিজারক হয় জারিত, জারক হয় বিজারিত। ক্লিয়ার? এটি একবার না, ন্যূনতম 5 থেকে 6 বার আগে মাথার মধ্যে ঘুরে ফেলেন। জারণ ছাড়ন বিজারণ গ্রহণ, বিজারক হয় জারিত, জারক হয় বিজারিত। এরকম করে মুখস্থ করেন, দ্রুত দ্রুত, টপাক করে করেন, টপাক করে করেন। এই যা যাবি যা যে এগুলো একবার কি, এগুলো আমি বুঝতে পারি কি। মাহবুব রহমান, ওকে ওকে ওকে, আলহামদুলিল্লাহ। এবার আসেন আসেন আসেন, চিন্তা করেন না, আসেন তো। তাহলে জারণ ছাড়ন বিজারণ গ্রহণ, বিজারক হয় জারিত, জারক হয় বিজারিত। আজকে পড়াচ্ছিলাম অবশ্য অফলাইনেও, এটা ভালো লাগতেছিল পড়াতে, যে আমি ভাবলাম যে আজকে আমি তো অনলাইনেও পড়াবো, এটা আমার ছাত্রছাত্রীদের একটু পড়াই দিই। তাহলে এখন দেখেন তো, আপনার ওই একটা উদাহরণ দিয়ে এগুলো ভালো করে বোঝার চেষ্টা করে আসেন। আমি এখান থেকে দেখতে পাবে কিনা আমি ছাত্রছাত্রী জানি না। তাহলে যে সোডিয়াম প্লাস হচ্ছে যে কি ক্লোরিন, এরা বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড গঠন করে। যেহেতু ক্লোরিন দ্বিপরমাণু, অবশ্যই Cl2 দিতে হবে। এবার সোডিয়ামের যোজনী 1 সেটা ক্লোরিনের কাছে যাবে, ক্লোরিনের যোজনী 1 সেটা সোডিয়ামের কাছে আসবে, 1 লেখার কোনো প্রয়োজন নেই। এবার আসেন, আপনাকে বিক্রিয়া মাস্ট সমতাকরণ করতে হবে জারণ বিজারণ ক্ষেত্রে। সোডিয়াম বাম পাশে রয়েছে একটা, ডান পাশে রয়েছে একটা, দ্যাটস নো প্রবলেম। ক্লোরিন এ পাশে রয়েছে 2টা, বাট ওই পাশে রয়েছে একটা। তাহলে এখানে আমাকে 2 দিয়ে ক্লোরিনকে 2টা বানাতে হয়েছে, বাট ক্লোরিনকে 2টা বানাতে গিয়ে সোডিয়ামে 2টা হয়ে গেছে। তার মানে এখানে সোডিয়াম দিতে হবে। এবার আসেন, তাহলে এখানে সোডিয়ামের জারণ সংখ্যা কত আর ক্লোরিনের জারণ সংখ্যা কত আপনারা একটু আমাকে জানাবেন। সোডিয়ামের এই দিকে জারণ সংখ্যা কত আর ক্লোরিনের জারণ সংখ্যা কত একটু জানান তো দেখি, একটু জানান, টপ আপ করে জানান, একটু জানান, দ্রুত জানান। বাম পাশে সোডিয়ামের জারণ সংখ্যা কত আর ক্লোরিনের জারণ সংখ্যা কত একটু আমাকে দ্রুত জানাবেন, টপ আপ করে।
পাখিগুলো আছে। আফিফা পারভিন বলেছে সোডিয়ামের হচ্ছে +1। তোরে আমি যে কি করতাম। আবার ক্লোরিনের জারণ সংখ্যা নাকি -1। তোরে মাইল লাগবে। মাহি বহুত দিন পর আসছস তুই। 00 মোরশেদ 00 নিউ ফলোয়ার 022 এরা দুইটা মাইল দেয়ারে। মাহি বলেছে ভাই 00। এমডি হীরা বলেছে যে সোডিয়ামের 0 ক্লোরিনের 0। মাশাল্লাহ মাশাল্লাহ। তাসলিমা 00 থ্যাংক ইউ সো মাচ। ওই আপনাদেরকে জারণ সংখ্যা শিখালাম কেন? জারণ বিজারণ বিক্রিয়া আপনার মাথায় ঢুকাবো তাই। এবার আপনি কি করছেন এখন? নাকি জারণ বিজারণ মানে জারণ সংখ্যা ভুল করতেছেন আপনি? আপনার পিটন লাগে নাকি লাগে না? আমাকে সে কথা বলেন আপনি। আসেন এদিকে, তাহলে দেখেন এদিকে তাকান। তাহলে সোডিয়াম এখানে নিরপেক্ষ অবস্থাতে রয়েছে, তার মানে সোডিয়ামের এইখানে জারণ সংখ্যা কত হবে? 0। ক্লোরিনের এখানে বলেছিলাম একই ধরনের মৌল দ্বারা যদি যৌগ গঠিত হয় তাহলে তার জারণ সংখ্যা কত হবে? 0। এবার সোডিয়াম এখানে বিক্রিয়ারত অবস্থায় রয়েছে, তার মানে সোডিয়ামের জারণ সংখ্যা এখানে কি হবে? +1। ক্লোরিনের জারণ সংখ্যা কি হবে? -1। তাহলে দেখেন তো, বিক্রিয়ক এই পাশের গুলা আর এই পাশেটা হচ্ছে উৎপাদ। তাহলে বিক্রিয়কে সোডিয়ামের জারণ সংখ্যা 0, কিন্তু উৎপাদের সোডিয়ামের জারণ সংখ্যা +1। এবার বিক্রিয়কে ক্লোরিনের জারণ সংখ্যা 0, কিন্তু উৎপাদে ক্লোরিনের জারণ সংখ্যা -1। তাহলে আমাকে বলতে হবে যে বিক্রিয়াতে বিক্রিয়ক এবং উৎপাদে জারণ সংখ্যার পরিবর্তন হয় তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়। যে বিক্রিয়াতে বিক্রিয়ক এবং উৎপাদে জারণ সংখ্যার পরিবর্তন হয় তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়ে থাকে। তাহলে এখানে বিক্রিয়কে সোডিয়ামের জারণ সংখ্যা 0, কিন্তু উৎপাদে সোডিয়ামের জারণ সংখ্যা +1। বিক্রিয়কে ক্লোরিনের জারণ সংখ্যা 0, কিন্তু উৎপাদে ক্লোরিনের জারণ সংখ্যা -1। তাহলে বিক্রিয়ক এবং উৎপাদে সোডিয়াম এবং ক্লোরিনের জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে, সুতরাং এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। আমার ছাত্রছাত্রী ক্লিয়ার করতে পারলো কিনা? আগে এই কথাটুকু ক্লিয়ার করেন আমাকে, যে এই অংশ, এই যে এটা যে জারণ বিজারণ বিক্রিয়া সেটা আমি কিভাবে ধরলাম। অর্থাৎ বিক্রিয়ক আর উৎপাদের জারণ সংখ্যার পরিবর্তন হবে, দ্যাটস হোয়াই এটা হচ্ছে কি আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। একটু বুঝুন, আমাকে বলবেন প্লিজ। অন্য বিক্রিয়া দেখাবো, চিন্তা করিয়েন রাখো প্লিজ, চিন্তা করে রাখো। আমি জানি যে একদম ছোট থেকে আপনাদেরকে বড় করতে হবে, চিন্তা করে রাখো। আমি কত বড় বড় বিক্রিয়া আছে, আপনি চিন্তা করতেছেন কেন? কালাম বলেছে হাম, মিটু বলেছে ক্লিয়ার, আফিফা বলেছে ক্লিয়ার, শিশির আহমেদ ক্লিয়ার, তানিম ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ, শোয়েব আহমেদের ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার শ্যাম্পু জানেছে? আরে মোর্শেদ, তুই তো ক্লিয়ার শ্যাম্পু ইউজ করিস নাকি? মাহি থ্যাংক ইউ। ইমরান হোসেন আরেকবার বলেছে, তাই তো? দেখেন, তাহলে যে বিক্রিয়াতে বিক্রিয়কে দেখতে পাচ্ছেন সোডিয়ামের জারণ সংখ্যা 0, ক্লোরিনের জারণ সংখ্যা 0, কিন্তু উৎপাদে সোডিয়ামের জারণ সংখ্যা +1, ক্লোরিনের জারণ সংখ্যা -1। তাহলে যে বিক্রিয়াতে বিক্রিয়ক এবং উৎপাদে মৌলসমূহের জারণ সংখ্যার কি হয়? পরিবর্তন হয়, তাকেই জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়। কেন? এখানে সোডিয়ামের জারণ সংখ্যা 0, বাট এখানে সোডিয়ামের জারণ সংখ্যা +1, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা 0, বাট এখানে ক্লোরিনের জারণ সংখ্যা -1। তাহলে বিক্রিয়ক আর উৎপাদে মৌলসমূহের জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, তাকেই জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়, তাই তো? এবার আসেন, জারণ ছাড়ন লেখা আছে, এই যে দেখেন, জারণ ছাড়ন বিজারণ গ্রহণ। ছাড়ন মানে কি? ইলেকট্রন ত্যাগ করা। জারণ ছাড়ন তার মানে যদি কখনো কোনো বিক্রিয়াতে ইলেকট্রনের ত্যাগ ঘটে তাহলে তাকে কি বলা হয়ে থাকে? জারণ বিক্রিয়া বলা হয়ে থাকে। আর যদি কখনো ইলেকট্রনের গ্রহণ ঘটে তাহলে তাকে বিজারণ বিক্রিয়া বলা হয়ে থাকে। আমি কিন্তু আবারও বলেছি, এটা আপনি বাসায় কালকে যখন ক্রিকেট খেলতে যাবেন অথবা কোনো জায়গাতে খেলতে যাবেন, কোচিং এ যাবেন, রাস্তায় যাবেন, আপনি যে কোনো জায়গাতে যান না কেন, জারণ ছাড়ন বিজারণ গ্রহণ, বিজারক হয় জারিত, জারক হয় বিজারিত, আপনাকে দেখে যেন কেউ প্রশ্ন করে এ পোলা কি করতেছে বা এই মায়া কি করতেছে এগুলা, অর্থাৎ এগুলো কি বলতেছে, তখন আপনি তাকে সুন্দর করে বুঝাই বলবেন যে একজন দেলওয়ার স্যারের ক্লাস করেছিলাম, এটা আমাকে শিখে দিয়েছেন, আমার নামটা একটু নিবেন। হ্যাঁ, মজা করলো, চুপ থাকেন। এখন আসেন যে আমার এখন ধাতুরা জারণ ঘটায় আর অধাতুরাই কি ঘটায়? সাধারণত বিজারণ ঘটায়। তার মানে ইলেকট্রন ছাড়তে পারে কারা? ধাতুরা ছাড়তে পারে। তাহলে খেয়াল করে দেখেন, সোডিয়াম এখানে হচ্ছে ধাতু, তাহলে সোডিয়াম জারণ ঘটাবে আর ক্লোরিন বিজারণ ঘটাবে। বাট একটা বিক্রিয়াকে কিভাবে লিখতে হয় খেয়াল করেন, জারণ অর্ধ বিক্রিয়া এইভাবে লিখতে হবে, জারণ অর্ধ বিক্রিয়া। তার কারণ
জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়াটা দেখাতে হবে কি, এই পাশে সোডিয়াম ছিল আর ওই পাশে সোডিয়াম কি হয়েছে, তার মানে জারণ তো অবশ্যই তাহলে ধাতুরাই ঘটায়, তাহলে ধাতু এখানে সোডিয়ামকে পাইছে। বাবা সোডিয়ামের দিকে আসো, তাহলে সোডিয়াম কিন্তু এখানে দুইটা ছিল, অবশ্যই দুইটা নিয়েই বসাতে হবে। দেখেন, খেয়াল করে দেখেন, তাহলে দুইটা সোডিয়াম কি করেছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। তখন একটা সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, দুইটা সোডিয়াম তাহলে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। এবং দুইটা সোডিয়ামই কিসে পরিণত হয়েছে, ওই পাশে দেখেন এই যে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে। বাট কয়টা সোডিয়াম, দুইটা, তাহলে যে দুইটা সোডিয়ামই কি হয়েছে, প্লাস আয়নে পরিণত হয়েছে। কিভাবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে। দেখেন দুইটা এই পাশে সোডিয়াম ছিল, দুইটা সোডিয়াম ছিল, ওই পাশেটা এখন দেখাতে হবে। এই যে ওই পাশে দুইটা সোডিয়ামই কি হয়েছে, প্লাসে পরিণত হয়েছে। কিভাবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে খেয়াল করে দেখেন, এই যে সোডিয়ামটা, এই সোডিয়ামটা এখান থেকে এখন ব্যাখ্যা করেন। বিজারক, যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বিজারক বলা হয়। তাহলে এখানে সোডিয়াম একটি বিজারক, বলতে হবে এখানে সোডিয়াম একটি বিজারক। তাহলে এখানে সোডিয়াম হচ্ছে একটি বিজারক। কেন সে বিজারক? তখন বিজারক যারা ইলেকট্রন ত্যাগ করতে পারে তাদেরকে বিজারক বলা হয়ে থাকে। যারা ইলেকট্রন ত্যাগ করতে পারে তাদেরকেই বিজারক বলা হয়ে থাকে। এখানে সোডিয়াম হচ্ছে একটা বিজারক, তার কারণে সে ইলেকট্রন ত্যাগ করতে পারে। কথা বুঝতে পেরেছেন? এবার আসেন, তাহলে বিজারক তো, তাহলে এখন বিজারক জারিত হয়, আপনারা দেখেছেন বিজারক হয় জারিত, তার মানে ইলেকট্রন ত্যাগ করার পরের অবস্থা, অর্থাৎ সোডিয়াম প্লাস। তাহলে যে সোডিয়াম প্লাস আছে না নাই, এই যে আমাদের সোডিয়াম প্লাস আছে না নাই, তাহলে এই অবস্থাটাকে বলা হয়ে থাকে জারিত অবস্থা। এটাকে কি বলা হবে, জারিত অবস্থা। এবার এই যে দেখেন, এই যে এবার দেখেন, অর্থাৎ এটা তো জারণ বিক্রিয়া, এটা তো জারণ বিক্রিয়া বা জারণ অর্ধ বিক্রিয়া। জারণ মানে তো ছাড়ন, অর্থাৎ ইলেকট্রনের ত্যাগ ঘটেছে। ইলেকট্রনের ত্যাগ ঘটা মানেই তো জারণ বিক্রিয়া, তাই না? তাহলে কোন অংশটুকু জারণ বিক্রিয়া? এই যে এই অংশটুকু দ্বারা বুঝাচ্ছে যেটা হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করেছে। কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে? দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে। তার মানে এটা হচ্ছে যে কি জারণ বিক্রিয়া। আমি জাস্ট বোঝানোর জন্য এখানে দিচ্ছি জারণ বিক্রিয়া। ভালো করে বুঝে নেন এখন। তাহলে এখানে আমি কিভাবে ব্যাখ্যাটা বাংলাতে কিভাবে দেব? প্রথমত আমি আগে জারণ অর্ধ বিক্রিয়াটা লিখবো, তারপরে বিক্রিয়াটা দেখাবো টিচারকে, তারপর আমাকে বলতে হবে এইভাবে যে এখানে সোডিয়াম হচ্ছে একটি বিজারক এবং সে জারণ বিক্রিয়ার মাধ্যমে দুটি ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হয়। এই যে বিজারক হয় জারিত, দেখেন এই যে বিজারক হয় কি জারিত। আবার বলেন, দেখেন এখানে সোডিয়াম হচ্ছে একটি বিজারক, এই সোডিয়াম জারণ বিক্রিয়ার মাধ্যমে দুটি ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হয়। এখানে সোডিয়াম একটি বিজারক এবং সে জারণ বিক্রিয়ার মাধ্যমে দুটি ইলেকট্রন ত্যাগ করে নিজে কি হয়, জারিত হয়। এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়ার ব্যাখ্যা, বাংলাতে নিচে লিখে দিতে হবে। এবার বিজারণ অর্ধ বিক্রিয়ার ব্যাখ্যা দিব। দেখেন আমি এটা কাটিয়ে দিই। তাহলে অর্ধ বিক্রিয়া কেন বলা হয়, তাই না? আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে অর্ধ বিক্রিয়া কেন বলা হয়ে থাকে? হ্যাঁ, আসেন 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 আসেন। তাহলে বিজারণ মানে গ্রহণ, তাহলে গ্রহণ কে করে? অধাতুরা গ্রহণ করে। এখানে অধাতু দেখতে পাচ্ছে, জগজগে বুড়া ক্লোরিন রয়েছে এখানে, তাই না? তাহলে আমাদের এখানে বিজারণ লেখাবো। এই যে দেখেন জারণ অর্ধ বিক্রিয়া গেল, এবার হচ্ছে যে বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে এই পাশেরটা দেখাতে হবে কি অবস্থাতে রয়েছে, ওই পাশে কি হয়েছে, দুটো দেখাতে হবে। অর্থাৎ এই পাশে কিন্তু ক্লোরিন ছিল বাট Cl2 দেওয়া আছে। বাট আমি সবসময় বলি এটা যদি 3টা থাকে তাহলে আপনি এই পাশে 3 দিবেন, এটা যদি 2টা থাকে এই পাশে 2টা দিবেন, এখানে 10টা থাকলে এখানে 10টা দিবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তাহলে যেখানে 2টা ক্লোরিন ছিল দেখেছেন, তাহলে আমি 2টা ক্লোরিন দিলাম। তাহলে এই 2টা ক্লোরিন কি করেছে, অবশ্যই 2টা ইলেকট্রন গ্রহণ করবে। তখন একটা ক্লোরিন একটা গ্রহণ করতে পারে, তার মানে 2টা ইলেকট্রন সে কি করেছে, গ্রহণ করেছে। তারপরে এই 2টা ক্লোরিনই কি হয়ে যাবে, মাইনাসে পরিণত হয়ে যাবে। এই পাশে ক্লোরিন মাইনাস হয়ে আছে, দেখেছেন? অর্থাৎ এই পাশে ক্লোরিন হয়ে আছে। বাট যখন সে 2টা ইলেকট্রন গ্রহণ করেছে তখন ওই পাশে অবস্থাটা বোঝানো হচ্ছে। তাহলে এখানে ক্লোরিন রয়েছে 2টা, তাহলে একটা ক্লোরিন মাইনাস হয়েছে না, 2টা ক্লোরিন মাইনাস হয়ে গেছে। তার মানে যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় জারক। তাহলে এখানে ক্লোরিন হচ্ছে কি একটা জারক, তাহলে ক্লোরিন হচ্ছে এখানে একটা জারক। এবার এই যে জারকটা নিজে কি হয় জানো, এই যে জারক হয় বিজারিত। তাহলে ইলেকট্রন গ্রহণ করার পরের অবস্থা হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে কি বিজারিত। তাহলে জারক হয় বিজারিত, কিন্তু সে গ্রহণ করেছে না, ইলেকট্রন যে গ্রহণ করেছে। তাহলে এই যে বিজারণ মানে গ্রহণ, বিজারণ মানে গ্রহণ, তাহলে জারণ ছাড়ন বিজারণ গ্রহণ, তাহলে এটাই হয়েছে বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে ক্লোরিন হচ্ছে যে কি একটি জারক,
এখানে ক্লোরিন হচ্ছে কি একটি জারক, সে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে দুটি ইলেকট্রন গ্রহণ করে নিজে কি হয়, বিজারিত হয়। এখানে ক্লোরিন হচ্ছে দেখি একটি জারক, সে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, এখানে ক্লোরিন হচ্ছে একটি জারক, সে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে দুটি ইলেকট্রন গ্রহণ করে নিজে কি হয়ে যায়, বিজারিত হয়ে যায়। এই হচ্ছে যে জারণ বিজারণ বিক্রিয়ার ব্যাখ্যা। বাট এখন একটু পরে যে বিক্রিয়াটা দেখাবো সেই বিক্রিয়াটা প্রায় 5-6টা বোর্ড এবং 5-6টা ক্যাডেট স্কুলে এসেছে, তাই এর পরের বিক্রিয়াটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। বাট আমার ছাত্রছাত্রীরা এই যে অংশটুকু বুঝতে পারলেন কেন একটু আমাকে জানাবেন প্লিজ, একটু জানাবেন কষ্ট করে। আবু বকর, আপনাকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব আপনি আবারও শুরু থেকে আমার এই ভিডিওটা দেখবেন। আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনার কাছে এই অধ্যায়টা সবচাইতে সহজ মনে হবে। আমি আশাবাদী সহজ হবে ইনশাআল্লাহ। দর্শকায়ন এটা নেক্সট টাইম আলোচনা করব। আফিফারও ক্লিয়ার হয়েছে। জারণ বিজারণ বিক্রিয়াতে সমতাকরণ 100%, অবশ্যই সমতাকরণ করতে হবে, না হলে সমস্যা আছে। সাগরও ক্লিয়ার বলেছে। টরেন্ট বিকারকটা এবং রাসায়নিক বিক্রিয়ার ক্লাসগুলো নেক্সট টাইম আমি দিব। হ্যাঁ, আগামীকালকে ইনশাল্লাহ আবার লাইভে আসবো। সবারই ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছি আমি। এখন তাহলে যে বিক্রিয়াটা কিনে আমরা খেলতে যাচ্ছি, এই বিক্রিয়া হচ্ছে যে কি অসাধারণ বিক্রিয়া এক কথায়, এবং ভুল করে বেশিরভাগই ছেলে মেয়ে বিক্রিয়াতে। দেখবেন এই বিক্রিয়াতে ভুল করে কেন, দেখেন ভুল করার কারণও আছে। তার কারণ হচ্ছে যে কি ওই সমতাকরণ করে না। এবার আছে এই যে দেখেন অ্যালুমিনিয়াম প্লাস হচ্ছে ক্লোরিন, ক্লোরিন যেহেতু দ্বিপরমাণু অবশ্যই 2 দিয়ে লিখতে হবে। এবার আমাদের একটা উৎপাদ গঠন হবে। এখন আর কেউ কমেন্ট করেন, একটু ভালো করে বুঝছেন। তাহলে আমাদের বলেছিলাম যে ধাতু আগে বসে পরে অধাতু বসে, তাহলে অ্যালুমিনিয়াম আর ক্লোরিন এটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে অধাতু। তাহলে আমরা বর আর কনেকে বসাই দিয়েছি, এটা হচ্ছে বর, এটা হচ্ছে কনে। এবার বিয়ের লাস্টের দিকে কি হয়, বর কনেকে মিষ্টি খাওয়াই দেয় আর কনে আবার বরকে মিষ্টি খাওয়াই দেয়। তাহলে অ্যালুমিনিয়াম তোমার যোজনী যেন কত, অ্যালুমিনিয়াম বলছে আমার যোজনী 3, তাহলে ক্লোরিনকে 3টা মিষ্টি খাওয়াই দাও। ওকে, আচ্ছা ক্লোরিন, সরি এখানে ক্লোরিন দিয়ে করাবো না, আমি এই বিক্রিয়াটাকে আর একটু জটিল করতে চাই। অ্যালুমিনিয়াম প্লাস হচ্ছে অক্সিজেন দিব। তাহলে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন, অর্থাৎ অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেনের কি হয়েছে, এখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। যাই হোক, একটু মজা করার জন্য বলতেছি, আপনারা আবার এগুলো কাটকুট করে অন্য জায়গাতে দিয়ে না। তাহলে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন পাশাপাশি একদম বিয়ের লাস্ট মুহূর্তে কি বসে, বর আর কনে পাশাপাশি বসছে। এবার অ্যালুমিনিয়াম বর, অক্সিজেন হচ্ছে কনে। তাহলে অ্যালুমিনিয়াম বলবে যে কি আমার যোজনী হচ্ছে যে কি 3, তাহলে এখন মিষ্টি খাওয়া শুরু হয়ে যাবে। অ্যালুমিনিয়াম তার যোজনী কত দিয়ে দিবে, 3 দিয়ে দিল। অ্যালুমিনিয়াম তাকে 3টা মিষ্টি খাওয়াচ্ছে, বরের মন খুব বড়, এই কারণে 3টা মিষ্টি দিল তাকে। ওকে, এবার অক্সিজেন বলছে আমার যোজনীতে 2, তাহলে বলছে কি আর করার, তুই এখানে আমাকে 2 দিয়ে বোন, আর কি আর করার। তার মানে এখানে অ্যালুমিনিয়ামের কাছে 2 চলে আসলো। অর্থাৎ অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করলে ডাই অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড উৎপন্ন করে। বাট এটা কিভাবে হয় সেটা আশা করি ক্লিয়ার হয়েছে। অর্থাৎ অ্যালুমিনিয়াম তার যোজনী 3 দিয়েছে, অক্সিজেন তার যোজনী 2 দিয়েছে। এবার বিক্রিয়াকে সমতাকরণ মাস্ট। এবার এখন আসেন, এখানে অক্সিজেন রয়েছে কয়টা, 3টা। আমি একটা একটা করে দেখাই। যেমন এখানে অ্যালুমিনিয়াম রয়েছে কয়টা, 2টা। এখানে অ্যালুমিনিয়াম রয়েছে 1টা, তাই না কথা? বাট আপনি যদি মনে করেন এখানে 2টা অ্যালুমিনিয়াম বানাই দিয়েছেন, ভালো কথা। তাহলে এ পাশের অ্যালুমিনিয়াম সংখ্যা আর ওই পাশের অ্যালুমিনিয়াম সংখ্যা ঠিক আছে, কিন্তু আপনি দেখেন অক্সিজেন আছে 3টা, বাট এখানে অক্সিজেন আছে 2টা, তাহলে বিক্রিয়ার সমতাকরণ হয়নি এখনো। তার মানে আপনাকে কি করতে হবে, আপনি মনে করেন যে এখানে 3 নিয়ে নিলেন, কত নিয়ে নিলেন, 3 নিয়েছেন। তাহলে 3 দুগুণ কয়টা অক্সিজেন হয়েছে, 6টা অক্সিজেন হয়েছে। তার মানে আপনি এখন এখানে 3টা অক্সিজেন দেখতে পাচ্ছেন, তাহলে এখানে কয় বসালে 6 হয়ে যায়, এখানে 3 দুগুণা 6টা অক্সিজেন, এখানে অক্সিজেন 3টা ছিল, যে 3 দুগুণা 6টা অক্সিজেন হয়ে গেছে। বাট অক্সিজেন 6টা বানাতে গিয়ে আবার অ্যালুমিনিয়াম 4টা হয়ে বসে আছে, অর্থাৎ যে 2 দুগুণা কত, 4টা হচ্ছে যে অ্যালুমিনিয়াম। তাহলে এখন 4টা অ্যালুমিনিয়ামের পাশে বানাতে হবে, তাহলে এখানে আমরা 4 বসাই দিলাম। এখন বিক্রিয়া সমতাকরণ ফ্যান্টাস্টিক। তাহলে আমাদের বিক্রিয়াকে প্রথমত কি করতে হবে, সমতাকরণ করতে হবে। বিক্রিয়া সমতাকরণ করার পরে আমাদেরকে জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়াটা ব্যাখ্যা করতে হবে।
তাহলে আমরা অবশ্যই জেনেছি যে জারণ অর্ধবিক্রিয়া মানেই হচ্ছে যে কি সেটা অবশ্যই ধাতুরা ঘটাবে, আর বিজারণ ঘটাবে যে কি অধাতু। অ্যালুমিনিয়াম ধাতু, তার মানে সে জারণ ঘটাবে। অক্সিজেন হচ্ছে যে কি অধাতু, তার মানে সে বিজারণ ঘটাবে। তাহলে এখন দেখেন কিভাবে লেখার স্টাইলটা কি হবে, দেখেন জারণ অর্ধবিক্রিয়া, এই যে দেখেন জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই তাহলে অ্যালুমিনিয়াম জারণ ঘটাবে, তাহলে অ্যালুমিনিয়ামের এই পাশের অবস্থাটাকেও দেখাতে হবে, ওই পাশে অবস্থাটা কিরকম হয়েছে সেটা দেখাতে হবে। তাহলে এই পাশে 4টা কি ছিল অ্যালুমিনিয়াম, তাই তো। তাহলে আগে আমরা দেখে ফেলি যেটা জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে হইলো। তাহলে অ্যালুমিনিয়াম এখানে মুক্ত অবস্থাতে রয়েছে, তার মানে তার জারণ সংখ্যা 0। অক্সিজেন অবশ্যই একই রকম মৌল দ্বারা গঠিত হয়েছে, জারণ সংখ্যা 0। বাট অ্যালুমিনিয়াম এখানে বিক্রিয়ারত অবস্থাতে রয়েছে, জারণ সংখ্যা +3। অক্সিজেন বিক্রিয়ারত অবস্থাতে রয়েছে -2। তাহলে বিক্রিয়কে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা 0, বাট উৎপাদে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা +3। অক্সিজেনের জারণ সংখ্যা 0, বাট অক্সিজেনের জারণ সংখ্যা -2। তাহলে বিক্রিয়ক এবং উৎপাদে আমাদের মৌলসমূহের জারণ সংখ্যার পরিবর্তন ঘটেছে, তার মানে এটা অবশ্যই একটা কি বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। ওকে, এখন আসেন জারণ বিক্রিয়াটা আমাকে ব্যাখ্যা দিতে হবে। জারণ অর্ধ বিক্রিয়া, আচ্ছা অর্ধ অর্ধ কেন বলা হচ্ছে, তখন অর্ধেক জারণ ঘটে অর্ধেক বিজারণ ঘটে, দুটো মিলিয়ে জারণ বিজারণ বিক্রিয়া হয়। কেমন? তাহলে এখানে 4টা অ্যালুমিনিয়াম ছিল, দেখেন এই যে 4টা অ্যালুমিনিয়াম, বাট ওই পাশে 4টা অ্যালুমিনিয়াম কিসে পরিণত হয়েছে, 3+ পরিণত হয়েছে, তাই তো। তাহলে যে 4টা অ্যালুমিনিয়াম ওই পাশে গিয়ে অ্যালুমিনিয়াম 4টায় কি হয়ে গেছে, অর্থাৎ এই যে 4টা অ্যালুমিনিয়ামই 3+ পরিণত হয়েছে। এই যে দেখেন 2 দুগুণ কত, 4টা অ্যালুমিনিয়াম। তাহলে যে 4টা অ্যালুমিনিয়ামই 3+ পরিণত হয়েছে। কিন্তু খেয়াল রাখতে হবে একটা অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করতে পারে মাই ডিয়ার স্টুডেন্ট। তার মানে এখানে 4টা অ্যালুমিনিয়াম আছে, তাহলে 3 4 কতটি, 12টা ইলেকট্রন তারা ত্যাগ করবে, এবং এখানে ছেলেমেয়েরা ভুল করে। অর্থাৎ একটা অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে লিখেছে, এখানে 12টা ইলেকট্রন না দিয়ে 3টা ইলেকট্রন দিয়ে বসে থাকে। আরে না, একটা অ্যালুমিনিয়াম যেহেতু 3টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাহলে 4টা অ্যালুমিনিয়াম আছে না এখানে, তাহলে 3 4 12টা ইলেকট্রন কি করবে, সে ত্যাগ করবে, তাই না? তাহলে 12টা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে অবশ্যই 12টা ইলেকট্রন গ্রহণ করার জন্য অক্সিজেন কয়টা হবে, 6টা হবে। তখন একটা অক্সিজেন কিন্তু 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তার মানে অবশ্যই 6টা অক্সিজেন 12টা ইলেকট্রন কি করে ফেলতে পারবে, গ্রহণ করে ফেলতে পারবে। এবার আসেন, তাহলে এখন জারণ অর্ধবিক্রিয়াটা তো এখানে হইলো। এবার আমাকে বলতে হবে এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে একটা কি বিজারক, কেন, যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বিজারক বলা হয়। এই যে দেখেন, তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে একটা কি বিজারক, সে 12টি ইলেকট্রন ত্যাগ করে, মানে 4টি অ্যালুমিনিয়াম 12টি ইলেকট্রন ত্যাগ করে 4টি অ্যালুমিনিয়ামই 3+ পরিণত হয়, অর্থাৎ এটা হচ্ছে যে কি জারিত অবস্থা। বিজারক জারণ বিক্রিয়ার মাধ্যমে নিজে কি হয়েছে, জারিত হয়েছে। মানে একটু আগে যেটা বুঝলাম ঠিক একই রকমেরই ঘটনা এখানে। বাট বিজারণ অর্ধ বিক্রিয়াটা কিভাবে দেখাবো, বিজারণ অর্ধ বিক্রিয়া। হ্যাঁ, তাহলে বিজারণ অবশ্য অক্সিজেন ঘটাবে। আমি কিন্তু একটু আগে বলেছিলাম যেখানে 2 3 4 যাই থাকুক না কেন, আপনি 3 দুগুণ কত, 6টা হয়েছে, দেখেছেন। তাহলে এখন এই পাশে অক্সিজেন 6টা আছে, তাহলে যে 6টা অক্সিজেন, তাহলে একটা অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তারপরে 6টা অক্সিজেন কি করতে পারবে, যে 12টা ইলেকট্রন গ্রহণ করবে। 6টা অক্সিজেন 12টা ইলেকট্রন গ্রহণ করবে। আপনি এখানে 2, এখানে যদি 2 দিতেন তাহলে এখানে আবার 3 দিতে হতো, বাট আমার কথা হচ্ছে এত ভেজাল না, তো প্রয়োজন নেই আপনার, যতটা আছে এখানে বাম পাশে লিখে দিচ্ছেন। তাহলে 6টা অক্সিজেন 12টা ইলেকট্রনই গ্রহণ করতে পারে, তারপরে 6টা অক্সিজেনই কিসে পরিণত হবে, 2- পরিণত হবে। তাহলে এখানে যে এই অক্সিজেনটা আছে, এই অক্সিজেন হচ্ছে কি জারক। কেন জারক, তখন যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা হয় যে জারক। আর জারক গ্রহণ করার পরে অবস্থা যেটা হয়েছে সেটা হচ্ছে বিজারিত। এই যে বিজারিত, জারক হয় বিজারিত। তারপরে কয়টা ইলেকট্রন যেন গ্রহণ করেছিল, 12টা ইলেকট্রন গ্রহণ করেছিল। এই অংশটুকুকে বলা হয়ে থাকে কি বিজারণ বিক্রিয়া। আশা করি ক্লিয়ার একদম, আমার ছাত্রের সাথে ক্লিয়ার একদম। তাহলে এই যে 2টা বিক্রিয়া শেখালাম, এই 2টা বিক্রিয়া কিন্তু মারাত্মক। এই 2টা বিক্রিয়া থেকে আপনি অনেকগুলো বিক্রিয়া করতে পারবেন। তাহলে আমি আপনাদের জন্য 1টা 2টা 3টা 4টা টপিক আর কি, না রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক শ্রেণী বিভাগ তো হলো না, কারণ অলরেডি 1 ঘন্টা অনেক পার হয়ে গেছে, আপনারা বোর ফিল হবে। দ্যাটস ওয়াই আজকে এতটুকু পর্যন্তই থাক নাকি। আমার ছাত্রছাত্রীরা আশা করি ক্লিয়ার হয়েছে। বাপরে লাভে লাভ, এত লাভ, মাশাল্লাহ বহুত লাভ পাইলাম আজকে। সবারই আলহামদুলিল্লাহ ক্লিয়ার।
আমরা অবশ্যই ভিডিওটা তো ইউটিউবে আপলোড করে দেবো, আপনি ইউটিউব থেকে অবশ্যই ওখান থেকে দেখে নেবেন, ভাই আমার, বোন আমার। তাহলে আমরা কি করবো, আগামীকালকে আবার লাইভে আসবো ইনশাল্লাহ রাত 9:30 আপনারা ওখানে উপস্থিত হবেন। আর আগামীকালকে তাহলে যে এখান থেকে এতটুকু জিনিস নিয়ে আলোচনা করব, বাট খেয়াল রাখেন আপনি যতটুকু এখান থেকে বুঝেছেন প্রত্যেকটা বিষয়গুলো একটু নোট করবেন, গ্রুপে পোস্ট করবেন, তাহলে আপনারও উৎসাহটা একটু বাড়বে যে আমি আসলে বুঝলাম, এই জিনিসগুলো বুঝেছি। আপনার এই নোটগুলো চাইলে আপনি পোস্ট করতে পারেন আমাদের গ্রুপে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাফি, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।